আসসালামু আলাইকুম। দেশের জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন। সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন আরিফুল ইসলাম। তীব্র তাপ প্রবাহের কবলে দেশ। এরই মধ্যে দেশের 41 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। 2 দফায় টানা 6 দিনের সতর্ক বার্তার পর গতকাল থেকে নতুন করে আবারও 3 দিনের হিট অ্যালার্ট চলছে। আবহাওয়াবিদরা বলছেন মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। এদিকে তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান 28 এপ্রিল থেকে খুলে দেওয়া হচ্ছে। রিপোর্ট মীনাক্ষী চৌধুরীর। টানা তাপপ্রবাহের কবলে দেশ, মরুর উত্তাপ চলছে দেশ জুড়ে। এরই মধ্যে গতকাল থেকে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন এপ্রিল মাসে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। একই অবস্থা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর হয়তো দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে আপনার এপ্রিল মাসে। আর এই সময়কার যে বৃষ্টিপাতের ধরন সেটা হচ্ছে যে কালবৈশাখী বা এরকম থান্ডারস্টর্ম টাইপ বৃষ্টি। তো এবছর এই ধরনের বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম। এই জন্য এই বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এবং যদি বৃষ্টিপাতের পরিমাণটা না বাড়ে তো এই পরিস্থিতির খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। এদিকে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। গত মার্চ মাস থেকে আবহাওয়ার এমন বৈরী আচরণে বিপাকে সব শ্রেণী পেশার মানুষ। আবহাওয়াবিদরা জানান গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 42.4 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের প্রেক্ষাপটে না, গোটা বিশ্বময় একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আর যদি ব্যাপক বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের ব্যাপ্তিটা বেশি হয়, মানে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাত হলে আপনার টেম্পারেচার কমার তেমন কোনো সময় নেই। হয়তো বা সাময়িকভাবে কয়েক ঘন্টার জন্য হয়তো বা সকালে বৃষ্টি হলো, সকালটা একটু ভালো গেল, বা বিকালে বৃষ্টি হলে রাতটা হয়তো বা একটু ঠান্ডা। সামগ্রিকভাবে হিট অ্যালার্টের যে কন্ডিশনটা আছে এটার পরিবর্তনের সম্ভাবনা নেই। গত 20 এপ্রিল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা আগামী 28 এপ্রিল থেকে খুলে দেওয়া হচ্ছে। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তাপদাহ থেকে জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে আবারও সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শরীফুল ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। বৈশাখের প্রথম দিন থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। কখনো মৃদু, কখনো মাঝারি, আবার কখনো তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আজ মৌসুমের সব রেকর্ড ভঙ্গ করে চুয়াডাঙ্গায় তাপমাত্রা দেখা দিয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের জনজীবন। গরমে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। দিনাজপুরে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে প্রায় 40.5 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তাপদাহে আর ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠেছে ঝিনাইদহের মানুষের জীবন। সকাল হতেই সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা শহর। মানুষের স্বাভাবিক জীবনযাপন হয়ে পড়েছে অচল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। আজ ঝিনাইদহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে গোপালগঞ্জের জনজীবন। প্রচণ্ড গরমে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। প্রচণ্ড গরমে ডায়রিয়া সহ বিভিন্ন গরমজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। আজ সকাল 9টায় গোপালগঞ্জে 40.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারা দেশের মতো নারায়ণগঞ্জে বইছে তীব্র তাপপ্রবাহ। গরম থেকে রক্ষা পেতে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল নারায়ণগঞ্জে 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মাঝে খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। গত 2 সপ্তাহ ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে বরগুনার জনজীবন। গত কয়েকদিন ধরে বরগুনার তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। কুমিল্লায় গত 1 সপ্তাহের বেশি সময় ধরে তীব্র তাপদাহে অসহনীয় হয়ে পড়েছে জনজীবন।
স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর 12টায় কুমিল্লার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে পুড়ছে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের জনপদ। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। অসহ্য গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আজ দুপুর 12টায় চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের ভালুকা মডেল থানার উদ্যোগে তীব্র তাপদাহে স্বস্তি দিতে পথচারীদের মধ্যে স্যালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে 5 শতাধিক পথচারী, বাস, সিএনজি, অটোরিকশা চালকদের মধ্যে স্যালাইন ও খাবার পানি বিতরণ করা হয়। লক্ষ্মীপুরে গত 2 সপ্তাহ থেকে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী ও দিনমজুর খেটে খাওয়া মানুষরা তীব্র গরমের কারণে পড়েছে বেকায়দায়। জেলার হাসপাতালগুলোতে গরমজনিত কারণে রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। টানা তাপপ্রবাহ, অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে পটুয়াখালীর কুয়াকাটা ও রাঙ্গাবালিতে অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইস্তিসকার নামাজ। শুক্রবার সকাল 8টায় কুয়াকাটার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও রাঙ্গাবালী উপজেলার বাহেরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নীলফামারীতে গেল 30 বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। গতকাল সৈয়দপুরে 40.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া দপ্তর। এদিকে গতকাল তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন জেলা সদর ছাড়াও সৈয়দপুর, ডোমার ও কিশোরগঞ্জ উপজেলার মুসল্লিরা। বাগেরহাটে তীব্র তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে তাপদাহ থেকে বাঁচতে জেলার মোংলা, মরিলগঞ্জ ও সদর উপজেলায় বিশেষ ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এছাড়াও গত 24 ঘন্টায় নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি, জ্বর, কাশিসহ নানা রোগে আক্রান্ত হয়ে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে 106 জন রোগী। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। গতকাল ফেনী পৌরসভার উদ্যোগে তীব্র তাপদাহের কারণে শহরের শ্রমজীবী রিকশা চালক, ভ্যান চালক ও পথচারীদের মাঝে আইসক্রিম বিতরণ ও ট্র্যাঙ্ক রোড চত্বরে 4টি স্থানে ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করা হয়। এ সময় ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে 75 জন শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে এসব ল্যাপটপ বিতরণ করেন রেলপথ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম। জেলা প্রশাসক মোহাম্মদ আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রেলওয়ের পক্ষ থেকে সাধারণ জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজবাড়ীতে 6ষ্ঠ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুল হাকিম একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এ সময় উপস্থিত ছিলেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সারা দেশে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করছে। প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় চিকিৎসক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া গতকাল পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে 4 তলা বিশিষ্ট স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার মোহাম্মদ মহসিন এ সময় উপস্থিত ছিলেন। শেরপুর জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এক সমাবেশ গতকাল শহরে উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলার 250 শতাধিক সাংবাদিক এতে অংশ নেয়। সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন সানু ও এডিএম শহীদুল ইসলাম। সমাবেশে মুঠোফোনে উদ্বোধনী বক্তব্য রাখেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।
কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলার ৩,৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। আউশ ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো মৌলভীবাজারের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা দিচ্ছে সরকার। গতকাল সদর উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। স্থানীয় সরকারি কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জের লাখাই উপজেলায় ২,০০০ কৃষকের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মাঠে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। সাতক্ষীরার তালা উপজেলার ধলবাড়িয়া গ্রামে আকস্মিক আগুনে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১ বান করে ঢেউটিন, নগদ ৩,০০০ টাকা এবং ২ বস্তা করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল তালা উপজেলার ধলবাড়িয়া গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এ নগদ টাকা, টিন, বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। সংসদ সদস্য মুজিবুর রহমান মজনু বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুবলীগকে এগিয়ে আসতে হবে। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে ধুনট উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁয় জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও মান্দা আসনের সংসদ সদস্য ব্রোহানি আহমেদ সুলতান গামা এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা সত্তারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে ভুট্টার উৎপাদন আরও বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর অঞ্চলের মহাপরিচালক ডক্টর গোলাম ফারুক। তিনি গতকাল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি গ্রামে আয়োজিত ভুট্টার নতুন জাত BWMRI হাইব্রিড ভুট্টা 2 ব্লক প্রদর্শনী পরিদর্শন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট লবণ সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করে খুলনার উপকূলীয় অঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। গতকাল খুলনার দিঘলিয়া উপজেলায় 50 বিঘা জমিতে লবণ সহনশীল 4টি ধানের জাতের প্রদর্শনী এবং নমুনা ফসল কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। দেশের চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল কসবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কসবা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। নারায়ণগঞ্জে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 এবং বিধিমালা 2013 প্রয়োগ ও বাস্তবায়ন সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সভায় সভাপতিত্ব করেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবু মুসা গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেবহাটা উপজেলার কাজী মহল্লা গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়।
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী মাস্টার গতকাল ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল দুপুরে বাদিয়াপাড়া কবরস্থানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ডবনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এই ছিল এখনকার মতো খবরে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।